জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা জুমান নিকোল। রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য। সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজেই। একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন। যুক্তি খণ্ডনের জন্য আলাদা সময় বেঁধে দেওয়া হবে। আজকের রাজনীতিতে অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি এবং আমাদের সঙ্গে আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহেদুর রহমান। ডাক্তার জাহেদুর রহমান মঙ্গলবার 2 দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নেতারা হঠাৎ চাঙ্গা হয়ে গেছেন, এর কারণ ডোনাল্ড লু বাংলাদেশ সফরে আসছেন। তারা আবার ক্ষমতার স্বপ্নে বিভোর। লু আসছেন সরকারের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে, বিএনপির স্বপ্ন পূরণের জন্য নয়। ডাক্তার জাহেদ, সমমনা দল হয়, বিএনপি নেতাকর্মীদের সাথে তো আপনাদের কথাবার্তা, ওঠা বসা বা দেখা সাক্ষাৎ নিশ্চয়ই হয়। লু আসার খবরে বিএনপি নেতাকর্মীদের বডি ল্যাঙ্গুয়েজে কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন কিনা? 2 মিনিট সময়। ধন্যবাদ আপনাকে। আমি দেখছি না, আমি আসলে দেখছি না। যেটা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি ওনার মতো করে প্রতিনিয়ত কথা বলেন এবং বিএনপির নানান রকম সমস্যা আছে, নানান অভিযোগের পরও প্রতিদিন বিএনপি নিয়ে কথা বলতেই হয় এবং এগুলো উনি যখন নিজের মতো করে আরোপ করে কথা বলছেন, আমি ব্যক্তিগতভাবে অন্তত সেরকম কিছু দেখি না। আজকে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সংবাদ সম্মেলন হয়েছিল, উনাকে সেখানে ঠিক এই যারা লু সম্পর্কেই প্রশ্ন করা হয়েছে, উনিও ওখানে এই ব্যাপারটাকে আদৌ খুব বেশি গুরুত্ব দিয়ে কথা বলতে চাননি। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি, আমি সরাসরি বলতেও চাই, তাত্ত্বিকভাবে যদি ধরে নেই আমেরিকা এবং ডোনাল্ড লুর আশাকে, এক সময় অন্তত কিছু মানুষ, বিরোধীরাও, আমরা একটা জায়গায় ক্লিয়ার করে নিতে হবে, বিরোধীরা কোনো দিন কোনো শক্তিকে বলেনি আমাকে ক্ষমতায় এনে দাও, ক্ষমতায় বসিয়ে দাও, যেটা আওয়ামী লীগ বলছে। জনাব ওবায়দুল কাদের নির্বাচনের পর রিপিটেডলি বলেছেন শুধু এই নির্বাচন না, 14, 18, 24 সবগুলো নির্বাচনে ভারত পাশে ছিল বলে তারা ক্ষমতা ধরে রাখতে পেরেছেন। একই কথা পররাষ্ট্রমন্ত্রী বর্তমান যিনি, তিনি বলেছেন। আর অতীতের পররাষ্ট্রমন্ত্রী তো দিল্লিতে গিয়ে বলেছি যেভাবেই হোক শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখতে হবে। বিরোধীদের ক্ষেত্রে আমরা এটাকে ওয়েলকাম করেছি। আমি ব্যক্তিগতভাবে আমার দলের বাইরে গিয়েও বলেছি যে এটা আমাদের মুভমেন্টকে ক্যাটালাইজ করবে। সো ডোনাল্ড লু আগে যখন আসতেন, আগে যে ধরনের উৎসাহ বা আগ্রহ ছিল, নিশ্চিতভাবেই এই যে এক্সপেরিয়েন্স হলো নির্বাচনের মধ্য দিয়ে, সেই এক্সপেরিয়েন্সে ভাটা পড়বার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। কারণ 28 অক্টোবর এই মারাত্মক ক্র্যাকডাউনের পর আমেরিকা সোফার যা করছিল বাংলাদেশে এবং পরে যেটা অন্যান্য অনেক দেশে করেছে, ক্যাম্বোডিয়াতে করেছে, নিকারাগুয়াতে করেছে, সোমালিয়ায় করেছে, নাইজেরিয়ায় করেছে, সেরকম কোনো লিস্ট পদক্ষেপও যখন নেয় এই আগ্রহে যথেষ্ট পরিমাণ ভাটা আছে। সুতরাং বিএনপি দূরে থাকুক, সাধারণ মানুষও আসলে এবারকার অন্তত ডোনাল্ড লুর আশাটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখতে চাইছে না। জি, এম এ মান্নান এমপি, ডোনাল্ড লু বাংলাদেশে এলে কি হতে পারে? ওবায়দুল কাদের সাহেব বলছেন যে বিএনপিকে তার কাছে চাঙ্গা মনে হচ্ছে বা বিএনপি কোনো একটা স্বপ্নে বিভোর হয়ে আছে। এটা কেন আপনাদের মনে হচ্ছে যে বিএনপি খুব কিছু এক্সপেক্ট করছে ডোনাল্ড লু সাহেবের কাছ থেকে? 2 মিনিট সময়। ধন্যবাদ। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কমানো যায় নাকি? হ্যাঁ, অবশ্যই, প্লিজ প্রোডিউসার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কমিয়ে দিন। নিশ্চয়ই সম্ভব। ডাক্তার জাহিদুর, আমি বলছিলাম ডক্টর বলতাম বলে, কারণ ওনাকে টিভি দেখি মাঝে মাঝে, উনি আসলে ডাক্তার, নাগরিক কারণ জানা ছিল না আগে। ভালো, তাকে ধন্যবাদ। আপনার ডোনাল্ড লু, আমি জবাবটা আগেই বলি, ডিসক্লেমার, আমি কিন্তু আমার নিজের কথা বলছি, আমি দলের মুখপাত্র নই, দলের আদর্শে বিশ্বাসী কর্মী, কিন্তু আজকে যা বলবো একাডেমিক ডিসকাশন আমার একান্ত নিজের, বাট অবশ্যই দলের বিরুদ্ধে বলবো না, স্বাভাবিকভাবেই। আমাদের দুর্ভাগ্য আমি বলবো এক্সেন্সে, এই কে কোন দেশে, এটা লাইভ গভর্নমেন্ট চলছে, প্রায় 150 রাষ্ট্রের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, ডিপ্লোম্যাটিক রিলেশনস। তো আসা যাওয়া আমরা করছি, তারাও করছি, কত হাজার হাজার বিষয় আশয় আছে। হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র একটা বিশ্বের বড় শক্তি, তার একটা আলাদা মর্যাদা আছে, আমি অস্বীকার করছি না বাস্তবিক কথা, কিন্তু তার আশায় আমাদের 18 কোটি মানুষের দেশের যে একটা বিশাল স্প্ল্যাশ, আমি এটা মনে করি আমার জন্য অপমানজনক ব্যক্তিগতভাবে।
তিনি একজন সরকারি কর্মচারী ইন এ সেন্স, মার্কিনিরা তিনি রাজনৈতিক ব্যক্তি নন, মার্কিন সিস্টেম বুঝতে হবে। তিনি কোনো ডেমোক্র্যাট বা রিপাবলিকানের পরিচয় কংগ্রেসম্যানও নন, তিনি একজন প্রফেশনাল প্রেসিডেন্টের একজন সহকারী। আসছেন রুটিন ভিজিট, আমি জানাবো কেন বলছি রুটিন, কারণ যদি বলতেই হয় গত নির্বাচনের সময় যাওয়া আসা ছিল, এইটা নিয়ে কোনো কোনো মহল উচ্ছ্বসিত ব্যাপার ছিল, ইনক্লুডিং বিএনপি। দুঃখজনকভাবে বলতে হয় তারা অনেক কিছু পড়ছিলেন, এর মধ্যে মানুষের মধ্যে ভুল ধারণা ছিল যে বোধহয় মার্কিনিরা বিশাল কিছু করছে এখানে, দ্যাট ইজ নট কারেক্ট। আমি কখনো এটা বিশ্বাস করি না, আমাকে এটা অপমানজনক। তো সেই সেন্সে ওবায়দুল কাদের সাহেব আজকে বলে থাকেন এটা ওই আলোকেই বলছেন, কারণ বিএনপি এই সকল রুটিন ভিজিটের মধ্যে নানান কিছু পড়ে। ওই ঘর পড়া গরু না কি যেন একটা কথা, সিঁদুরে ম্যাগ দেখলে ভয় পায়, তারা না আরো বেটার হবে। ওইটা উদাহরণ কি হয়, ডুবন্ত মানুষ খড়কুটা ধরে যে কোনো বিষয়েই তারা ধরতে চায়। যে আমি বরঞ্চ আরেকটা প্রশ্ন করে আপনাকে আরেকটু সময় দিই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবের একটা কথা প্রায় সবগুলো গণমাধ্যম শিরোনাম করেছে। তিনি বলেছেন আওয়ামী লীগ নয়, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। এমানান এমপি, আপনি নিশ্চয়ই কথাটা শুনেছেন। আওয়ামী লীগ কি তাহলে দেশ চালাচ্ছে না? অদৃশ্য শক্তি জনগণ, আদর্শ জনগণকে দেখা যায়, জনগণ 18 কোটি মানুষকে তো সামনে দেখবেন না, তাদের একটা কনসেনসাস যেটা রাজনীতিতে আসে কিন্তু দেখে না কেউ, সেটা অবশ্যই আছে। এবং এছাড়া আমাদের অনেক আদর্শিক বিষয় আছে যেটা আমরা ফিজিক্যালি দেখি না, ওগুলা দেশকে যেমন আওয়ামী লীগের আদর্শ কি জাতীয়তাবাদ, বাঙালি বাঙালি বাঙালি। আওয়ামী লীগের আদর্শ কি টোটাল ডেভেলপমেন্ট, গ্রাম শহর, দরিদ্র ধনী মাঝারি সবাইকে নিয়ে ইনক্লুসিভ যেটাকে বলা হয় পলিটিক্স করা। তো এই সকল ধারণা, শক্তিশালী ধারণাই দেশটা পরিচালনা করছেন। যদিও জনাব ফখরুল ইসলাম আলমগীর কোন দৃষ্টিভঙ্গিতে বলছেন সেটা বলতে পারেন, তার এটা ব্যাখ্যা করার তার সুযোগ আছে বা হয়তো করবেন। তিনি একটা নেতিবাচক জায়গা থেকে বলেছেন, এটা এই দেশে বড় হয়ে আমার ধারণা। যেমন সেই সুদূর কাল থেকে আমরা শুনে এসেছি এই রাজনৈতিক দলগুলো নয়, ব্যবসায়ী মহল দেশ চালাচ্ছে। এবং সম্প্রতিকালে আমাদের ইন্টেলেকচুয়াল মহল বলছে আমাদের সংসদে নাকি 70-80% ব্যবসায়ী, মনে হচ্ছে ব্যবসায়ীরা বোধহয় ফৌজদারি অপরাধে দণ্ডিত, এইটা একটা অন্যায় কাজ। এই ধরনের কিছু বদ্ধমূল ক্লিশে ধারণা প্রচার করা হয়। এই অন্যতম ক্লিশে হল ফখরুল সাহেবের এটা, অদৃশ্য বলতে কে, ইউ আর এ সিনিয়র ন্যাশনাল লিডার, একটা দলের আপনি সাধারণ সম্পাদক, একমাত্র ফেস এই মুহূর্তে, আপনি এরকম দুয়াশাপূর্ণ কথা বলবেন, এইটা দায়িত্ব জ্ঞানহীন বলে আমি মনে করি। জি, বলতে হবে কারণ জি আপনি হ্যাঁ কারা সেই কথাটাও কিন্তু ক্লিয়ার করেছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন বর্তমান সরকারকে প্রতিবেশী দেশ ভারত নিয়ন্ত্রণ করছে। ভারতের সমর্থনে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরবে কিনা তা প্রতিবেশী দেশের উপর নির্ভর করছে। সরকার পরিবর্তন এখন আর জনগণের হাতে নেই বলে আবার মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। অনেকটা জাতীয় পার্টি এবং বিএনপি অনেকটা সেম সুরেই কথা বলছে। আপনাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তাদের এই কথার জবাবে আবার বলেছেন নিজেদের স্বার্থে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা দরকার। তিনি বলেছেন আমরা ভারতের বন্ধু, এটা আমাদের স্বার্থেই দরকার, আমরা কারো দাসত্ব করি না, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভারতের সঙ্গে বিএনপি যে শত্রুতা করেছিল তাতে লাভ হয়নি, শত্রুতার কারণে সংশয় সন্দেহ অবিশ্বাস জন্মেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সংশয় সন্দেহ অবিশ্বাস ভেঙে দিয়েছেন, ভারত এখন আমাদের বন্ধু। ওবায়দুল কাদের সাহেব যে কথাটা বলেছেন তাতে বিএনপিকে ভারত সংশয়ের চোখে দেখে, বিএনপিকে তারা সন্দেহ করে। তাহলে ভারত বাংলাদেশের বন্ধু নাকি দল হিসেবে কেবল আওয়ামী লীগের বন্ধু? মানে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে ক্ষমতায় যাওয়ার মতো তেমন কোনো রাজনৈতিক দল নেই। এখন ভারত বিএনপিকে যদি সন্দেহ করে, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা তারা করে, এটা ধরে নিতে পারি। তাহলে ভারত স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় চায় এবং আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে তারা সহযোগিতাও করে কিনা? কেননা ওবায়দুল কাদের সাহেবের কথা যেমনটা বললেন তিনি, তাতে করে এমন কোনো কিছু কেউ যদি মনে করে, তার মনে করে আপনি কোনো ভুল দেখেন কিনা? 2 মিনিট সময়। মনে করার কারণ থাকতে পারে, সেটাকে আমি জবাব দিতে যাব না। তবে যেখানে মির্জা ফখরুল বললেন অদৃশ্য শক্তি, প্রকাশ করলেন না, গয়েশ্বর চন্দ্র রায় বলেই ফেললেন, তাহলে এইটা আর লুকিয়ে রাখার দরকার কে ছিল? মির্জা ফখরুলই পারতেন। আর এই যে অভিযোগটা ভারত, এইটা চর্বিত চর্বণ, 100 বছর যেমন শুনে এসছি, 50 বছর যেমন শুনে এসছি। প্রতিবেশী সাধারণ আর আমাদের ভারত প্রতিবেশীর মধ্যে একটা ভিন্নতা আছে, বাস্তবিক সত্য যেটা
মালয়েশিয়ার সঙ্গে থাইল্যান্ডের যে একটা প্রতিবেশিত্ব আছে আর আমাদের সঙ্গে ভারতের একটা ভিন্নতা আছে, এটা স্বীকার করা প্রয়োজন। এইটা কোনো হীনমন্যতা নয়, নতজানুও নয়। আমরা বৃহৎ উপমহাদেশে বিশাল সংস্কৃতির অংশ ছিলাম হাজার হাজার বছর। আমি ব্যক্তিগতভাবে এর পক্ষে নই, আমি আপনাকে বারবার বলছি, কিন্তু বাস্তব সত্যি হলো হাজার হাজার বছর আমরা একই সংস্কৃতির অংশ ছিলাম। আমাদের আবহাওয়া, নদী, জল, পানি, খাবার সকল কিছুর মধ্যেই একটা মিল আছে। এবং আমাদের বৃহত্তম বৃহত্তম প্রতিবেশী ভারত। সুতরাং তার সঙ্গে স্বাভাবিক প্লাস আত্মীয়তা বা বন্ধুত্ব করতে হবে। এটা যারা হীনমন্যতা ভুগে তারাই, আমরা হীনমন্যতা ভুগি না। এবং আমরা বন্ধুত্বকে আমি ব্যক্তিগত আমার কথা এটা, ইয়েস, আমাদের প্রথম বন্ধু, প্রধান বন্ধু, বাস্তবিক বন্ধু, রিয়েল বন্ধু, দরকারি বন্ধু অবশ্যই ভারত। এবং দুইয়ের জন্য লাভজনক, উভয়ের জন্য, আমাদের জন্য যেমন তাদের জন্য তেমন। ধন্যবাদ। জি, ডাক্তার জাহেদ মির্জা ফখরুল ইসলাম সাহেব এই যে বললেন যে আমাদের দেশ আমরা চালাচ্ছি না বা আওয়ামী লীগ চালাচ্ছে না, অদৃশ্য কোনো শক্তির কথা তিনি বলছেন। কেন মনে হচ্ছে যে আমাদের দেশ আমরা চালাচ্ছি না? বিএনপির এমন মনে হবার পেছনে কোনো কারণ আপনার জানা আছে কিনা? 2 মিনিট সময়। এটা আমারও মনে হয় আমি বরং মিস্টার মান্নান দুদিন আগে বিআইডিএস এর একটা প্রোগ্রামে গিয়েছিলেন, সেখানে আমি ওনাকে কোট করছি। উনি বলছেন, আপনারা সবসময় নরম ভাষায় কথা বলেন, এটা অর্থনীতিবিদদেরকে বলছেন, এটা ভালো, কিন্তু যারা ঋণ খেলাপি হচ্ছে, দিন দুপুরে ব্যাংক থেকে অর্থ সরিয়ে নিচ্ছে, তাদের কেন সরাসরি ডাকাত বলেন না? ডাকাতদের তো ডাকাতি বলতে হবে। আমি একটু ইকো করতে চাই, 2022 সালের এপ্রিল মাসে যারা মুহিত রিটায়ারমেন্ট মানে দায়িত্ব থেকে সরে যাওয়ার পর একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, উনি বলছেন ফার্মার্স ব্যাংকে শুরু থেকেই ডাকাতি হয়েছে, এটা কোনো ব্যাংক ছিল না। যারা মান্নান বলছেন এটা ডাকাতি হচ্ছে, আপনারা নরম কথা বলেন না, ডাকাতকে ডাকাত বলেন। আচ্ছা, ডাকাত কি কোথায় আছে এখন? জনাব ফরাসউদ্দিনকে আমি একটু কোট করতে চাই। উনি কয়েকদিন আগে বলেছেন 1000 টাকা ঋণের জন্য কৃষকের কোমরে দড়ি হয় আর 10,000 টাকার ঋণ খেলাপি সরকারের পাশে থাকে। এই যে আপনি দেখছেন ডাকাতরা ব্যাংক ডাকাতি করে নিচ্ছে দিনে দুপুরে। ফার্মার্স ব্যাংকে জনাব চিশতি জেলে গেছেন, ওটা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খুব চমৎকারভাবে দিনে দুপুরে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন না? কি হয়েছে তার বিরুদ্ধে? জনাব আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের এখানে আছে, জনাব আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে উনি ব্যবস্থা নিতে পারেন নাই, উনি স্বীকার করেছেন। ওনার দলের মানুষ জনাব ফজলুল তাপস সংসদীয় কমিটির বৈঠক থেকে বেরিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন যে এই লোক কেন গ্রেফতার হয় না। এই লোক আজও গ্রেফতার হয় নাই, আজও বাইরে আছে না দেশেই আছে, গ্রেফতার হয় নাই। তার মানে বাইরের শক্তিটা নিয়ে যেহেতু আলোচনা হয়ে গেছে ভারত আর জনাব মান্নান যেটা বলছেন, আসলে এখানে স্পেকুলেশনের কিছু নাই। কারণ হলো জনাব ওবায়দুল কাদের ইলেকশনের আগে দিল্লি আছে, আমরা আছে, তলে তলে সব আপোষ হয়ে গেছে। জনাব বিনয় কোয়াত্রা অফিসিয়ালি 2+2 মিটিং এর পর যে ব্রিফিং হয়েছে, ওখানে ওনারা বাংলাদেশ সম্পর্কে অবস্থান জানিয়ে স্পষ্টভাবে আমেরিকাকে বলেছে যে এই করতে পারা যাবে না। সুতরাং এগুলো লুকাছাপার কিছু নাই, 2 মন্ত্রী স্পষ্টভাবে বোঝায়। যেমন তাহলে সাধারণ সম্পাদক যখন বলেন যে আমি এই সালগুলোতে আমাদেরকে তারা রক্ষা করেছে, ক্ষমতায় রেখেছে, পররাষ্ট্রমন্ত্রী যখন বলে দিল্লিকে, সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে আমরা ক্ষমতায় রাখতে বলেছি, এরপর এর মধ্যে কিছু নেই। সাথে দেশের কতগুলো অদৃশ্য শক্তি, যে এটা একটা অদৃশ্য শক্তি। আপনি কিছু করতে পারেন না, আপনি পারেন নাই। দিনে দুপুরে ব্যাংক ডাকাতি হচ্ছে, আপনি কিছু করতে পারেন নাই। বাজার থেকে সোকল সিন্ডিকেটের মাধ্যমে আমাদের সময় থাকলে যথেষ্ট আমি ধরে ধরে দেখাতে পারতাম কিভাবে অল্প কিছু কোম্পানি এই বাজারে কনজিউমার গুডস গুলো আপনি করছেন। এখানে আরেকটা জিনিস আছে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও এক মিনিট দিতে পারি, আমি 1 মিনিট চাইছি। মান্নানকে আবার কোট করছি, এমন সব প্রকল্প নিয়ে আসা হয় যেগুলো জন্মই আজন্ম পাপ। এমন সব প্রকল্প বড় অর্থায়ন দিয়ে পাশ করি আমরা, এগুলো নিয়ে বলা হয় অনুৎপাদনশীল খাতে ব্যয় বাড়ছে, সুনির্দিষ্টভাবে প্রকল্প ধরে কেউ বলেন না। এগুলো নিয়ে আপনারা কথা বলবেন। আমি পরিকল্পনা মন্ত্রী ছিলেন উনি, আমি ওনার কাছে জানতে চাই, এই মন্ত্রণালয়টা আমরা পুষি, আমাদের টাকায় পুষি, আসলে এটা আমাদের প্রয়োজনে পুষি, যারা প্রত্যেকটা প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি করবে, করে তারা ডিসাইড করবে কোন প্রকল্প এনইসিতে বা ইসিএনইসিতে যাবে, সেটা ডিসাইড করা। অনুৎপাদনশীল প্রকল্প হচ্ছে সাবেক পরিকল্পনা মন্ত্রী বলছেন, এবং উনি আমার চাইতে অনেক বেশি ইনফর্মড এই ব্যাপারে, উনি জানেন নিশ্চয়ই এটা, কিন্তু ওনাকে অনেকগুলো পাশ করতে হয়েছে। আসলে আমি বুঝতে পারি, আমি আজকে লম্বা লম্বা কথা বলছি, আমাকে যদি ওখানে পরিকল্পনা মন্ত্রীতে বসিয়ে দেন, আমি জানি অদৃশ্য শক্তি আমাকে অপ্রয়োজনীয় প্রকল্প পাশ করাবে। সো এইভাবেই না আসলে একটা নেক্সাস তৈরি হয়েছে দেশের ভেতরেও। কিছু আওয়ামী লীগের লোক আছে, কিছু ব্যবসায়ী, কিছু প্রশাসন, কিছু পুলিশ, সব মিলে এটা এইভাবেই অদৃশ্য। এটা আওয়ামী লীগ ইজ নট ইন পাওয়ার। আমি যোগ করে শেষ করি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে না, প্রধানমন্ত্রী রিপিটেডলি বলার পরও উপজেলা নির্বাচনের বসে থাকতো না নির্বাচনে। এটা প্রমাণ করে যে ইভেন দলের সভানেত্রী, যাকে তার অমনিপোটেন্ট হিসাবে রিপ্রেজেন্ট করেছেন আমাদের সামনে, তার কথাও তৃণমূল শুনে না, পাত্তা দেয় না। জি, এম এ মান্নান এমপি ডাক্তার জাহেদ তো কিছু
প্রশ্ন এবং মন্তব্য করেছেন, আপনি নিশ্চয়ই সেটা জবাব দিবেন। সাথে আমি একটু বলছি, এই কথা নিশ্চয়ই গণমাধ্যমের বড়তে আপনি জেনে গেছেন, তারপরে দর্শকদের সুবিধার্থে এবং আপনাকে আরেকবার প্রশ্ন করার খাতিরে আমি মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন সাহেব কি বলেছেন আপনি নিশ্চয়ই শুনেছেন। তিনি বলেছেন বেসিক ব্যাংকে যতই একীভূত করা হোক সেটা ভালো হবে না। ওই ব্যাংক যিনি নষ্ট করেছেন শুনেছি দেশেই আছেন, আগে ওনার নাম ছিল ভিন্ন, পরে শেখ হয়েছেন। কার আশ্রয় প্রশ্রয়ে আছেন জানি না, জানলেও নাম বলতে পারতাম না, কারণ এই বয়সেও আমি মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। তিনি বলেছেন অন্য একটি ব্যাংকের নাম উল্লেখ না করে তিনি বলেছেন মোহাম্মদ জগন্নাথ কলেজে ছাত্রলীগের প্রতিষ্ঠাতাকে ব্যাংক দেওয়া হয়েছিল, তার ছেলে জনসম্মুখে একটি ব্যাংকের এমডিকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল, তারা কত টাকা যে বিদেশে নিয়ে গেছে তার হিসেব নেই। এমপি আপনি বলছেন, গভর্নর ফরাসউদ্দিন বলছেন, আরও তাপস সাহেবের কথা তিনি রেফার করলেন। এত বলার পরেও বিষয়টা কি, মানে ফরাসউদ্দিন সাহেবের মতো লোকে যখন এই কথা বলেন এবং রিপিটেডলি বলেন, সরকারের অবস্থান কি হওয়া উচিত এবং সরকার কি করছে বলে আপনি মনে করেন? আপনি দীর্ঘদিন সরকারের সাথে ছিলেন, যে আপনি সময় নিন, আমি আপনাকে সময় দিচ্ছি, আপনি 5 মিনিট পর্যন্ত দিতে পারেন। অবশ্যই এটাকে আপনি সার্বিক বিবেচনায় দেখতে হবে। একটা সরকার বারবার বলছে $500 ট্রিলিয়ন আমাদের জিডিপি, এখন বিশাল অর্থনীতি যে কোনো বিবেচনায়। যদিও আমরা নিম্ন মধ্যবিত্ত, সার্বিকভাবে পৃথিবীর আমরা 31তম বা 28তম অর্থনীতি, এখন 18 কোটি লোক, একটা জলজন্ত জীবন, এখানে ওখানে ব্যর্থ হবেই। ব্যর্থের কোনো এখানে ব্যর্থ মার্কিন যুক্তরাষ্ট্র হয়, সুইজারল্যান্ডে হয়, আমি আপনাকে উদাহরণ দিতে পারবো, এই মুহূর্তে তো হাতে নেই, হবেই। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি গোটা পিকচারটা দেখবেন। গোটা পিকচার হলো উন্নয়নের পিকচার, গোটা পিকচার হলো চেঞ্জের পিকচার, ট্রানজিশনের পিকচার। ডাক্তার জাহিদুর রহমান মাচ ইয়াঙ্গার দেন মি ইন এজ, উনার 20 বছর আগে যে জীবন ছিল আর এখন যে জীবন আছে, সার্বিক বাংলাদেশের জন্য আমি ন্যায় বিচারে যাচ্ছি না, ওখানে অনেক কিছু বলার আছে, সবাই সমান পায় নাই, অনেকে বঞ্চিত আছে। সার্বিকভাবে গোটা পিকচারটা কিন্তু ইতিবাচক। এখানে ওখানে আপনি 2-1টা ব্যাংকের নামটা বললেন, 2-1 ব্যক্তির নাম বললেন। আমি একটা একাডেমিক ডিসকাশনে কোনো ব্যক্তির আলোচনা যেতে চাই না, নামও নিতে চাই না। এগুলা ইন্ডিভিজুয়াল ফেলিওরস হতেই পারে এবং সেই জন্য আমাদের আইন কানুন আছে। যদি মিস্টার এ কিছু অন্যায় করে থাকে, মিস্টার বি অন্যায় করে থাকে, কোথায় কোন আদালতে কোন আইনে যাওয়ার অধিকার সরকারের আছে, নানা জনের আছে, জনগণের আছে, সেই জন্য আমি ওয়েট করব। পয়েন্টটা হলো, আপনি যদি এই মেস থেকে, যেটা মেস ওনারা বলছে নানা ধরনের যে অন্যায়গুলো বেরিয়ে আসার জন্য ওষুধ, একমাত্র ওষুধ আমার ধারণায় চর্চা, গুড প্র্যাকটিস। চর্চা করতে হবে সুশাসন এবং আরও বেশি ইম্পর্টেন্ট ধারাবাহিকতা। আচ্ছা, আমি ইন্টারাপ্ট করতে চাই না, কিন্তু একটু বলি, আপনার কি মনে হয় যে চর্চাটা ঠিকঠাক হচ্ছেন? ফরাসউদ্দিন সাহেব কিন্তু এটাও বলেছেন যে 1000 টাকা যে ঋণ খেলাপি তাকে আমরা জেলে যেতে দেখি, যে 10,000 কোটি টাকা ঋণ খেলাপি তাকে আমরা ক্ষমতার কাছাকাছি বসতে দেখি। আপনার কাছে মনে হয় যে এটা সঠিক চর্চা হচ্ছে, বা এই চর্চা চলতে থাকলে দেশটা আসলে ঠিকঠাক যিনি এটা বলেছেন, হি ইজ রেসপেক্টেবল পারসন। এইগুলো হলো একটা উদাহরণ, এইটাকে হাইলাইট করার জন্য আমরা বেছে বেছে বাইর করি। আমি তো বলছি, ইয়েস, আমি নিজে মাঠে কাজ করেছি, গরু নেওয়ার জন্য বা ঋণ নেওয়ার জন্য চাষি বা কৃষককে বেঁধে নেওয়া আমি দেখে এসছি। বাট এইগুলো রিয়েল লাইফে হয়। সকল পুঁজিবাদী যেটার মধ্যে আমরা আছি, লেট মি বি অনেস্ট, আমি নিজে পুঁজিবাদের অর্থনীতি বিশ্বাসী নই, অনেস্টলি খোলামেলা বলছি, বাট আমি এতে আছি, আই এম ইটস ওয়ার্কার। এই পুঁজিবাদী বাজার ব্যবস্থাপনায় এই ধরনের দুটো একটা ব্যত্যয়, 1000-এর জন্য জেলে, কোটির জন্য জেলে নয়, কেন এই দেশে হয় নাই? সামরিক সরকার ফাঁসির অর্ডার দিয়েছে দুর্নীতির জন্য, তাকে মাফ করে দিয়ে মন্ত্রী বানিয়েছে, উপরাষ্ট্রপতি বানিয়েছে, নাম বলবো, যাদের আপনার মনে আছে, বানায় এগুলো। তারা সামরিক সরকার, আওয়ামী লীগ সামরিক সরকার, জি, তারা করে না এটা। তারা 15 দিনের নির্বাচন করে সংসদে বসে সংসদকে আবার সংবিধানকে পরিবর্তন করে আবার তারা যায় নাই। কথা হলো যে কৌশলগত কারণে, বিকজ অফ এক্সিজেন্সি অফ সিচুয়েশন, মাঝে মাঝে এইটা ওইটা ব্যত্যয় করতে হয়। দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। পয়েন্টটা হলো আপনার মূল উদ্দেশ্য কী? মূল উদ্দেশ্য হলো চর্চা, ধারাবাহিকতা, সামাজিক ইন্টেগ্রিটি। মানুষ যে আপনি আমি সবাই, সব ধর্মের, সব মতের, সব ব্যবসার, আমরা গুড প্র্যাকটিসগুলোকে চর্চা করে আমরা সামনের দিকে নিয়ে যাব। ফলে যেটুকু লাভ হবে সকল মানুষ কম বেশি পাবে। যদিও
যারা কম পাচ্ছে তাদের প্রতি অবিচার করা হচ্ছে, আমি অস্বীকার করছি না, বাট উপায়টা কি এই মুহূর্তে পুঁজিবাদী অর্থনীতিতে আমাকে আরও প্রোডাকশন করতে হবে, আরও বাড়াতে হবে, আরও চেষ্টা করতে হবে এই ব্যথাগুলোকে কমিয়ে নিয়ে যাওয়া। মানে এমপি ডাক্তার জাহিদের ওই প্রশ্নটার উত্তর আপনি দিবেন কিনা, যে অনেক প্রজেক্টকে আমরা বলি সময়টা 30 সেকেন্ড বাড়িয়ে দিবেন, যে যতটুকু ধরা হয়েছিল তার চেয়ে বেশি ব্যয় হয়েছে এবং কিছু কিছু প্রজেক্ট হয়তো আননেসেসারি ছিল। এইরকম প্রজেক্টও আপনি পাশ করতে বা হ্যাঁ বলতে বাধ্য হয়েছেন, আপনি বাধ্য হয়েছিলেন কিনা? বাধ্য আমি কখনো হইনি, লেট মি বি অনেস্ট। আমি একজন ডিসিপ্লিন সিভিল সার্ভেন্ট, আমি একজন পলিটিক্যাল ওয়ার্কার, আমি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করি বলে আমি সরকারে ছিলাম, ডাবল টোকের এখানে প্রয়োজন নেই। তবে হ্যাঁ, প্রকল্পের গুণগত মানে কম বেশি, যেটা আমি আজকে আগেও বলেছি, সকল প্রকল্পে যে আমি এনথুজিয়াস্টিক সাপোর্টার নই, আমার নিজেরও আত্মার মধ্যে কিছু অবস্থান আছে। যেমন একটা উদাহরণ, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এসছে যে হাওরে জলাভূমিতে সড়ক নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ, আপনি এটা পড়েছেন, ভেরি রাইট। এটা আজকে প্রথম নয়, 5-7 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী একনেকে এনইসি এই কথা বলেছেন এবং আমিও তাকে ফলো করে বলেছি। এটা কি উদাহরণ হয়? উদাহরণ হচ্ছে ইয়েস, হয়তো অজ্ঞতাবশত অথবা নানা চাপে আমরা করি অনেক কাজ, এটাকে কারেক্ট করার সাহসের পরিচয়, সততার পরিচয়। জি, ডাক্তার জাহিদুর রহমান, IMF এর $470 কোটি ঋণের শর্ত মানতে কেন্দ্রীয় ব্যাংক বুধবার প্রতি ডলারে 60 টাকা বাড়িয়ে মধ্যবর্তী দর 117 টাকা ঠিক করে দিয়েছে। ABCCI সভাপতি বলছেন বাজার ভিত্তিক সুদ হারে নতুন বিনিয়োগ বাড়বে না, খরচ বাড়বে ব্যবসার। ABB মানে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স চেয়ারম্যান বলেছেন বিনিময় হারে নতুন পদ্ধতি চালুর কারণে সাময়িক অস্থিরতা দেখা দিলেও সপ্তাহ দুয়েকের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হয়ে যাবে। এর মধ্যে জ্বালানির দাম বাড়বে বলে শুনতে পাচ্ছি আমরা, আর জ্বালানির দাম বাড়া মানে পুঁটি মাছ থেকে পাঙ্গাস মাছ, শাক থেকে শুটকি, মানে কেমন করে যেন সবকিছুর দাম আসলে বেড়েই যায়। অর্থনীতির জটিল হিসেবে জনগণের ভবিষ্যৎটা আপনি কেমন দেখছেন? সময় নিতে পারেন 3 মিনিট, পরে প্রয়োজন হলে আমি আরো বাড়িয়ে দিব, কারণ নিশ্চয়ই এম এ মান্নান এমপির কথায় আপনার কিছু বলবার আছে। নিশ্চয়ই, আমি আগে একটা বলি, তারপর আপনার প্রশ্ন আসবে, আমাকে একটু সময় দেবেন। জি, অর্থনৈতিক উন্নতি নিয়ে যারা মান্নান বলছেন, মানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি যদি ক্লেম করতে হয়, ক্রেডিট ক্লেম করতে, আমি একটা ডেটা দিয়ে কথা বলছি যে কেউ চেক করে নিতে পারেন। ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা শিটে যদি যান, বাংলাদেশের জিডিপি পার্সেন্টেজের বাই ইয়ার গ্রোথ পাওয়া যায়। তত্ত্বাবধায়ক সরকার যে 2 বছর ছিল, 2007 এবং 2008, এই দুটো বছরের প্রথম বছর 2007-এ জিডিপি গ্রোথের পার্সেন্টেজ ছিল 7.1, 2008-এ ছিল 6। মানে আমরা তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা কি ছিল? ব্যবসায় নানান ঝামেলা তৈরি করেছে, এটা করেছে, ওটা করেছে, ধরপাকড় করেছে, এসব করে তারপরও যদি তার সময় এই জিডিপি হয়। এবার আওয়ামী লীগের প্রথম 2 বছর ক্ষমতায় আসার পর জিডিপি ছিল, গ্রোথ ছিল 5% 2009-এ, 2010-এ 5.6%। তার মানে আমি এটা বোঝাতে চাইছি, এদেশের লোকজন না এই সময় এই হতো। 6 সালে বাংলাদেশের জিডিপি গ্রোথ ছিল 6.5, বিএনপির শেষ বছর। আমি যেটা বোঝাতে চাইছি, সব রকম সরকার, বিএনপি দেখলাম, তত্ত্বাবধায়ক দেখলাম, যারা ব্যবসা বান্ধব না, এরপর আওয়ামী লীগ দেখলাম। আসলে আমার আর্গুমেন্ট হচ্ছে ভিন্ন। আওয়ামী লীগ সরকারের মতো সরকার যখন ক্ষমতায় থাকে, এটা নেগেটিভ ক্যাটালিস্টের মতো কাজ করে। আমরা ডাবল ডিজিট জিডিপি গ্রোথ বহু আগে ছড়াতাম এবং এখনও আওয়ামী লীগ যে হিসাবটা আমাদের কাছে আনে, এটাকেও আমি চুরি বলে মনে করি। যারা মান্নানের অধীনে একটা প্রতিষ্ঠান ছিল বিবিএস, বাংলাদেশের বিবিএস এর ডেটা আমরা আদতে বিশ্বাস করি না, এবং আমাদের ডেটা আমরা বিশ্বাস করি না শুধু না, ওয়ার্ল্ড ব্যাংকে যদি যে কেউ ঢোকেন, ওদের একটা স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি স্কোর আছে, মানে আপনার ডেটাকে আমি কতটুকু বিশ্বাস করব। বাংলাদেশ, সাউথ এশিয়া আমাদের ডেটা ক্রেডিবিলিটি সবচেয়ে খারাপ আফগানিস্তানের ওপরে। সুতরাং আমাদের যত ডেটা আমরা বলি, আমাদের এই যে $500 ট্রিলিয়ন জিডিপি বলছি, I don't believe in that, কারণ আমাদের এই হিসাবগুলো নিয়ে আমার সিরিয়াস প্রশ্ন আছে। এবং আমার শুধু না, ভারতের জিডিপি নিয়ে ভারতের ক্রেডিবিলিটি আমাদের চাইতে অনেক বেশি, কিন্তু ভারতের জিডিপি নিয়ে ভারতের অর্থ উপদেষ্টা ছিলেন বিজেপির অরবিন্দ সুব্রমণিয়ান, উনি প্রশ্ন করে বলছেন যে ভারতও 2.5% জিডিপি গ্রোথ বাড়িয়ে দেখায়। তো সুতরাং এসব ব্যাপার না, আজকে এখানে আওয়ামী লীগ না থেকে যদি যে কেউ থাকলে, কারণ বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্য দিয়ে যাচ্ছে, এটার সুযোগে আসলে আমাদের মানুষজনের পরিশ্রম, তার চেষ্টা, তার কাজের কারণে এই গ্রোথটা হচ্ছে। এর সাথে আওয়ামী লীগ কোনো ক্রেডিট ক্লেম করে না, আমরা বরং ব্লেম করব, তার কারণে আমাদের প্রবলেম হচ্ছে। এবার ডলার নিয়ে কয়েকটা কথা একটু বলি। ডলারে আসলে আমরা পূর্বের একটা পাপের মাসুল দিচ্ছি। মানে এই সরকারের উন্নয়নের বয়ান আমাদেরকে কিভাবে এই ক্রাইসিসে ফেলেছে। পাচার তো আছেই, লুটপাট তো আছেই। তার আগে বলি, 18 সালের নির্বাচনের পর থেকে সরকার যে ন্যারেটিভটা সামনে আনার চেষ্টা করেছে, সেটা হচ্ছে আমাদের নির্বাচন যেমনই হোক, আমাদের কিন্তু উন্নয়ন হচ্ছে। এবং এই ন্যারেটিভে লিডিং কিছু ইকোনমিস্ট, আমি কৌশিক বসু একসময় ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমিস্ট ছিলেন, আমি ওনার একটা ইন্টারভিউতে দেখছি যিনি বাংলাদেশকে কোট করছেন, উইচ ইজ ভেরি সারপ্রাইজিং। এটা করার জন্য ওনারা একটা ট্রিক করেছেন। ট্রিকটা হচ্ছে এরকম, ওনারা ডলারের দামকে বাজারে
আর্টিফিশিয়ালি ধরে রাখার চেষ্টা করেছেন। তাতে লাভ কি হয় জানেন? আমরা তো আমাদের জিডিপির হিসাবটা করি টাকায়, তারপর ডলারে ভাগ দিই। সো 85 দিয়ে যদি ভাগ দেন আপনি দেখবেন আমাদের বিরাট বড় অঙ্ক দেখা যায়। আজকে এটা যখন ধরে রাখছেন পার ক্যাপিটা জিডিপি জি আরো 2 মিনিট, পার ক্যাপিটা জিডিপিও বেড়ে গেল। এবং আমরা মনে রাখবো নিশ্চয়ই করোনার পর 20 সাল থেকে 21 সাল পর্যন্ত বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি ইন্ডিয়ার চেয়ে বেশি ছিল। সো ওনারা এই ন্যারেটিভটার জন্য ডলারের মূল্য আর্টিফিশিয়ালি ধরে রেখেছেন, বাজারে প্রচুর ডলার ছেড়েছেন, ডলারের প্রাইসকে টাকার বিনিময়ের সাথে কারেক্ট করতে দেন নাই। আজকে মাসুল দিচ্ছেন, সাথে পাচার টাচার যা যা আছে সেগুলো তো চলছেই। এখন যে জিনিসটা আমাদের সামনে আছে, এবং সেটাও কেন করেছেন, আপনি আসলে চেয়েছেন ইলেকশনের আগে খুব বেশি আনরেস্ট না হোক। আপনি তো ভোট করবেন না, কিন্তু আনরেস্ট যদি এত বেশি হয়ে যায় যে মানুষ রাস্তায় নেমে এসছে, ওটা আপনি হ্যান্ডেল করতে পারবেন না। সো ইউ ডিসাইডেড যা করবেন আপনি ইলেকশনের পর করবেন, এবং সেটা করতে শুরু করেছেন। আর আমি জানি না, আমার ব্যাংকে প্রফেশনালি কাজ করা দূরে থাকে, কিন্তু অর্থনীতির খুব বেসিক সেন্স দিয়ে বোঝা যায় ডলার 2-3 সপ্তাহে স্টেবল, ডলার কোনোদিন স্টেবল হবে না বাংলাদেশে, মানে শর্ট টার্মে এবং মিড টার্মে। কেন আমি একটু ব্যাখ্যা করি। আপনি 117 টাকা করলেন, আপনি খেয়াল করেছেন বাজারে এখন 127 টাকায় চলে গেছে। ধরলাম 127 টাকা অফিশিয়ালি করে 128 টাকায়ও বিক্রি হচ্ছে। আপনি যদি 128 টাকা করে দিলেন, কালকে ডিসাইড করলেন, হবে না। কারণ দেশের থেকে যখন টাকা পাচারের একটা ডিমান্ড থাকবে, ধরুন একজন সরকারের কর্মচারী, ছোটখাটো কর্মচারী এখন দুবাই ফ্ল্যাট কিনতেছে, উনি তো খুব রেন্ট সিকিং এর মানি, ভেরি ইজি মানি, উনি তো টাকাটা দুবাই পাঠাবেন। 130 টাকা হলে উনি বলবেন আমি 10 টাকা বেশি দেবো। সুতরাং কোনোদিনও আপনি আসলে দেখবেন এই প্রাইসটা স্টেবল হবে না। কারণ যতদিন পর্যন্ত আপনার দেশের মধ্যে একটা লুটপাটের অর্থনীতি চালু রাখছেন ততদিন পর্যন্ত পারবেন না। একইভাবে ব্যাংকিং চ্যানেলও, এটা আমিও এখন বলছি না, দীর্ঘদিন থেকে আমরা বলেছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর শেষ পর্যন্ত স্বীকার করেছেন যে তারা ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং অনেকটা কন্ট্রোল করতে পেরেছেন। সো ওরা কারা? ওরা অলিগার্ক। ওরা আপনাকে ওই যে বললাম অদৃশ্য শক্তি, তারাই অদৃশ্য শক্তি। ওর পাচার যদি আপনি ঠেকাতে না পারেন, দিনের শেষে ডলারের যে ক্ষয় হয়ে যাওয়া এবং সেটাকে কন্ট্রোল করা, সেটা আপনি আসলে পেরে উঠবেন না। আমাদের সামনে চরম সংকট আছে, আর সুদের হার নিয়েও কথা থাকলে আমরা পরে বলতে পারি। এম এ মান্নান এমপি 2023 সালের জানুয়ারিতে ডলার 85 টাকা, 2024-এর মেতে 117 টাকার চারপাশে। যদিও 124-25 টাকার নিচে কোনো ব্যাংক এলসি খুলতে চাচ্ছে না। 2023-এ যে ডলার 85 ছিল, এখন 117। আমাদের পলিসিতে কোনো ভুল ছিল কিনা? 2 মিনিট সময়। ভুল এবং ল্যাপস দুটো বেশ কম আছে। ভুল যদি অজান্তে হয়েই যায়, বিকজ অফ, শুনেন, ডলারটা বা টাকাটা তো শুধু একটা ফ্যাক্টরের উপর নির্ভরশীল নয়, অনেকগুলো ফান্ডামেন্টাল, এক্সপোর্টের ব্যাপার আছে, রিমিটেন্সের ব্যাপার আছে, গ্লোবাল মুভমেন্টের বিষয় আছে, ইউক্রেন ওয়ার, অনেক কিছু আছে। কোনো এক জায়গা থেকে যদি কোনো একটা ধাক্কা খায়, ইট এফেক্টস আস। আমরা যেহেতু লোয়ার এন্ডে আছি, আমরা দুর্বল কারেন্সি কম্পেয়ার টু US ডলার, লেট আস বি ফ্র্যাঙ্ক অ্যাবাউট ইট। আমরা মারের মধ্যে সবসময় আছি। আমাদের জন্ম যখন শুরু হলো 71, তখন থেকে শুরু করে কোনো বছর নেই যে আমরা কোনো সময় ডলারের সঙ্গে আমরা হেভি, মাঝখানে এই আওয়ামী লীগের কয়েক বছর একটু যেটা বললো বা ডাক্তার জাহিদ, ওনার ধারণা আছে ধরে রাখা হয়েছে জোর করে, দ্যাট ইজ নট কারেক্ট। এইটা কারণটা, মেন কারণটা ছিল কোভিডের সময় ইম্পোর্টস প্রায় বন্ধ ছিল, এক্সপোর্টসের প্রসেসিংয়ের কাজ অনেকটা বন্ধ ছিল, শুধু ডলারের খরচের উপরে চাপ কম ছিল, এটা সাময়িকভাবে। এখন আমি যেটা বলতে চাই এখানে, এইগুলা দিয়ে ডাক্তার জাহিদ যে কথা বল, প্রত্যেকটা কেসে নেগেটিভ। বিবিএসকে উনি অবিশ্বাস করে, উনি এক্সপোর্টকে অবিশ্বাস করে, উনি আমাদের প্রবৃদ্ধির যে বিভিন্ন ধরনের আমরা ফিগারগুলো আছে বলে অবিশ্বাস করেন। উনার স্টার্টিং পয়েন্ট শুরুই হয়েছে অবিশ্বাস থেকে। আমি উইথ ডিউ রেসপেক্ট টু বলছি এইটা সঠিক নয়। দেয়ার আর এরিয়াস যেখানে এই সরকার ভালো কাজ করেছে, এটা বলতে আপত্তি কোথায়? পভার্টি কমেছে বিশ্বব্যাংকের হিসাব, আমার হিসাব নয়। মাতৃমৃত্যুর হার কমেছে বিশ্বব্যাংকের হিসাব, আমার হিসাব নয়। প্রত্যাশিত আয়ু বেড়েছে আপনার, আমার, তার, ডাক্তার জাহিদের, এটা আমাদের কথা নয়, UNDP-র হিসাব। যে কোনো প্যারামিটারে যান, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে, প্রতিটা ক্ষেত্রে আমরা ভারত, পাকিস্তান এদের চেয়ে ভালো করেছি, এখনও করে যাচ্ছে। এটা ক্রেডিট দেওয়া, ব্যালেন্স করা দরকার। জি, রাজনীতির আলোচনা চলবে, আরও অনেক কিছু আলোচনা আছে। রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, ফিরছি একটু পরেই। আপনারা দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে আছেন এম এ মান্নান এমপি এবং আছেন ডাক্তার জাহিদুর রহমান। ডাক্তার জাহিদুর রহমান, দেশের ঋণ খেলাপি সংস্কৃতি জিয়াউর রহমান চালু করেছেন।
বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন, তিনি বলেছেন যে জিয়াউর রহমানের মাধ্যমে চালু হওয়া ঋণ খেলাপি পরে এরশাদ খালেদা জিয়ার মাধ্যমে সম্প্রসারিত হয়েছে। এই কথার প্রমাণ আমরা পাই অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান রেহমান সোবহানের কথায়। তিনি বলেছেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশে খেলাপি ঋণের জনক হিসেবে আখ্যা দেয়া যায়। তিনি বলেছেন ওই সময় বিশ্ব ব্যাংকও খেলাপি ঋণ তৈরিতে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। তাদের পরামর্শে ওই সময় বেসরকারি খাতের উন্নয়নে বিপুল ঋণ দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংকের ব্যালেন্স শিটের দিকে তাকানো হয়নি। শিল্প ব্যাংক ও শিল্প ঋণ সংস্থার মাধ্যমে দেশের বেসরকারি খাতে ঋণ দেওয়া হয়েছে। এরপর তাদের খেলাপি ঋণ বেড়ে গেলে বিশ্ব ব্যাংক একটি কথাও বলেনি, যদিও পরবর্তীকালে তারাই খেলাপি ঋণের বিষয়ে সোচ্চার। বলেছেন 1980-র দশক থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত ঋণ পুনঃতফসিলের সুবিধা পাচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন। কাজেই এখন ঋণ খেলাপ নিয়ে আমরা এত কথা শুনলেও আসলে শুরুটা হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। কাজেই শুধু যদি আমরা এখনকার ঋণ খেলাপ নিয়ে কথা বলতে থাকি সেটা একটু মানে বায়াসড কোনো অপিনিয়ন হয় কিনা, একটু ছোট করে যদি আমাকে 1 মিনিটে বলতেন। আমার তো অন্য কিছু কথাও জরুরি আছে, আমার একটু সময় বাড়ি। জি, আপনি আগে প্রশ্নটার উত্তর দেন, আমি নিশ্চয়ই। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে জিয়ার সময়ে শুরু হয়েছে, এখনো সেই খেলাপি যদি থেকে থাকে, মানে আমার একটা সুবিধার জায়গা হচ্ছে আমি বিএনপি করি না, সো বিএনপির কোথায় কোথায় কি ভুল আছে, বিএনপি অনেক ভুল করেছে। বিএনপি জিয়ার সময়ে বা 91 থেকে 96, বিশেষ করে 2001 থেকে 6 তার অনেক ভুল আছে। সুতরাং সেই ভুলগুলো আমার ডিফেন্ড করার কোনো প্রয়োজন নাই। যদি ওই ঋণ খেলাপি থেকে থাকে সেগুলো কথাও, কিন্তু আমাদের সব মিলিয়ে বলতে হবে যখন বলবেন, সমস্যা নাই। কিন্তু আমরা দুটোকে কম্পেয়ার করার একটা ভুলের জায়গা আছে। যেমন ধরুন, আমি বলছি না ব্যাংক খাতে ডাকাতি হচ্ছে, পুকুর চুরি হচ্ছে, পদে থাকা অবস্থায় জনাব মুহিত অর্থমন্ত্রী থাকা অবস্থায় বলেছেন। সো এই লেভেলের ডাকাতি চুরি এবং সেই ডাকাত চোরদের ডাকাত ডাকতে মিস্টার মান্নানও আমাদেরকে বলছেন, আমি সেইটাকে ইন্সপায়ার্ড হয়ে ডাকছি, সেই ডাকাতরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ান, সরকারের পাশে থাকেন। এই জিনিসগুলো যখন দেখি তখন এটা নিয়ে বেশি কথা হবে। এবং এই অঙ্ক, এবং এখানেও আমি জাস্ট মান্নানকে কোট করি, উনি একটা জায়গায় একদিন বলেছিলেন আমরা তো আগে এত টাকা দেখি নাই। কথা সত্য যে আমাদের অর্থনীতির আকার এখন অনেক বড় হয়ে গেছে। জি জি, আপনার কি আর 1 মিনিট হলে চলবে? হ্যাঁ চলবে, আমি ওনার কিছু ব্যাপার একটু অ্যাডজাস্ট করতে চাই। সো ওটা নিয়ে কথা হোক, ওটা নিয়ে শাস্তি হোক। ওয়ার, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, করোনা, এগুলো প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের নিয়মিত প্রোপাগান্ডার অংশ। নতুন যোগ করেছেন মিডল ইস্ট। আমি একটা উদাহরণ দেই, আমি এটা নিয়ে ইনফ্যাক্ট কলাম পর্যন্ত লিখেছি। সেটা হচ্ছে, ধরুন এগুলো তো কমন কজ ফর অল দ্য কান্ট্রিজ। আপনি এখন যান ভারতের আজকের রিজার্ভ, আপনি দেখবেন $600 বিলিয়ন কাছাকাছি, 550 থেকে 600-তে ওঠানামা করে। ভারতের আমদানি ব্যয় হচ্ছে প্রতি মাসে $55 থেকে $60 বিলিয়ন। মানে ভারত 11 থেকে 12 মাসের মানে আমদানি ব্যয় মেটাতে পারবে, এই পরিমাণ রিজার্ভ আছে। ভারত কি এই করোনার মধ্যে ছিল না? ভারত কি এই সংকটের মধ্যে পড়ে নাই? তো ওরটা কেন এরকম? ওকে কেন IMF এর কাছে যেতে হয় না? রাশিয়ার কাছ থেকে তেল কেনা হচ্ছে, এটাও আওয়ামী লীগের পক্ষ থেকে বলা। আমি হিসাব করে দেখিয়েছি, কম দামে রাশিয়ার কাছ থেকে তেল কিনে ভারত বাঁচিয়েছে $11 বা $12 বিলিয়ন এখন পর্যন্ত, যেটা তার 1 সপ্তাহ ইম্পোর্টেরও সমান না। সুতরাং এটা হলো ক্লিয়ার একটা অবস্থান। আরেকটা জিনিস আমি একটু যোগ করি, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, আমি 3 সেকেন্ড জি, সেটা হচ্ছে এই লাস্ট যে বিবিএস এর ডেটা বেরিয়েছে, বিবিএস এরই, যেখানে বাংলাদেশের মাতৃমৃত্যু বেড়েছে, শিশু মৃত্যু বেড়েছে, লাইফ এক্সপেক্টেন্সি কমেছে। এবং আরেকটা জরুরি কথা, সেটা হচ্ছে পভার্টি এলিভিয়েশন। বিএনপি 2001 থেকে 6 সাল বিশ্বব্যাংকের ডেটা যে কেউ চেক করবেন, অ্যাবসলিউট পভার্টি রিডাকশন পার্সেন্টেজ যদি হিসাব করেন 1.4 to 1.5% হারে প্রতি বছর কমেছে। এখন এটা কমছে 1.2 হারে। তার মানে আমরা ধনী হচ্ছে কিন্তু পভার্টি কমছে। আরেকটা কথা বলে শেষ করি, পার ক্যাপিটা ইনকামে আমাদের 60% হচ্ছে নেপাল। জি জি, টাইমটা ওপেন থাকুক, জি শেষ করুন। হ্যাঁ, পার ক্যাপিটা ইনকামে আমাদের 60% হচ্ছে নেপালের। মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, লাইফ এক্সপেক্টেন্সি, আমাদের অপুষ্টি, স্টান্টেড গ্রোথ চাই চিলড্রেনের পার্সেন্টেজ, সবকিছু নেপালের আমাদের চাইতে বেটার। এনিবডি ক্যান চেক ইট। বিশ্ব ক্ষুধা সূচকে নেপাল আমাদের চাইতে বেটার আছে, আমরা নেপালের চাইতে খারাপ। আমরা ভারত পাকিস্তানের চাইতে ভালো, কিন্তু নেপালের চাইতে খারাপ। আমি নেপালকে টেস্ট কেস স্টাডি হিসাবে নিচ্ছি, কারণ ওখানেও সোশ্যালিস্ট ইকোনমি কাজ করছে না, ওখানেও ক্যাপিটালিস্ট ইকোনমি কাজ করছে, কিন্তু আমাদের অর্ধেকের মতো ইনকাম নিয়ে এই জায়গাগুলোতে আমরা নেপাল আমাদের ক্রস করেছে। এটুকু বলে শেষ করি, এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য 3টা জিনিস দেখা হয়, পার ক্যাপিটা ইনকাম, হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স এবং ভালনারেবিলিটি ইন্ডেক্স। হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স হচ্ছে এই মানুষের এই ইন্ডিকেটরগুলো। নেপাল কিন্তু আমাদের সমান স্কোর করেছে ওটাই, আমরা তার দ্বিগুণ ইনকাম, কিন্তু নেপাল আমাদের সমান স্কোর করছে। সুতরাং আপনারা যদি চুরি
লুটপাট কমাতে পারেন, আপনি যদি মানুষের জন্য ট্রুলি কাজ করতে চান, তাহলে আসলে সম্ভব। আপনি আসলে চান নাই এখানে লুটপাটের অর্থনীতি, কারণ আপনাকে এই অলিগার্সদেরকে পুষতে হবে। জি, আমার মনে হয় আপনি এনাফ সময় পেয়েছেন। ডাক্তার জাহেদুর রহমান, এম এ মান্নান এমপি, আপনি নিশ্চয়ই ডাক্তার জাহেদের কথার উত্তর দিবেন। আমি সাথে একটা প্রশ্ন করতে চাই। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ শুক্রবার সাংবাদিকদেরকে বলেছেন, ডলারের দাম বাড়িয়ে দেওয়ায় বিদ্যুৎ জ্বালানিতে বাড়তি চাপ তৈরি হবে। তথ্য বলছে জানুয়ারি পর্যন্ত বিদ্যুৎ খাতে বিল বকেয়া রয়েছে প্রায় 59,000 কোটি টাকা। এর মধ্যে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ, স্থানীয় খরচ বাদে এবং জ্বালানির দাম ডলারে পরিশোধ করতে হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে। ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিলও দিতে হয় ডলারে। মার্কিন মুদ্রার দাম বৃদ্ধিতে এই বকেয়া পরিশোধে পিডিবির অতিরিক্ত খরচ হবে প্রায় 3,000 কোটি টাকা। শেভরনের পাওনা এবং এলএনজি আমদানি বাবদ পেট্রোবাংলার বকেয়া প্রায় 40 কোটি ডলার। টাকার অবমূল্যায়নে এই বকেয়া পরিশোধে দেশীয় মুদ্রায় সংস্থাটির বাড়তি ব্যয় হবে প্রায় 300 কোটি টাকা। ডলার সংকটে পেট্রোলিয়াম কর্পোরেশনের জ্বালানি তেল কেনা বাবদ বকেয়া জমেছে প্রায় 32 কোটি ডলার। এর মধ্যে আইটিএফসির ঋণ 2 কোটি টাকা, বাকিটা বিদেশি তেল সরবরাহকারী কোম্পানিগুলোর পাওনা। ডলারের মূল্য বাড়ায় এই বকেয়া শোধ করতে বিপিসির অতিরিক্ত 250 কোটি টাকা খরচ হবে। মূল্যস্ফীতির কারণে বাজারে স্বস্তি পাচ্ছে না সাধারণ মানুষ, এটা নতুন করে বলবার কিছু নাই। এখন একদিকে সার, বিদ্যুৎ, জ্বালানির মূল্য বৃদ্ধি পাবে, অন্যদিকে বিভিন্ন ঋণ ও দেনার ব্যয়ও বেড়ে গেল। সব দিক থেকে চাপটা আসলে শেষ পর্যন্ত কার উপর পড়লো? সেটা কি জনগণ? অবশ্যই জনগণ দেশের মালিক, দেশের উপরে যে চাপ আসবে পক্ষান্তরে আসলে তাই জনগণের উপরে। তো একটা কথা বিবেচনা করা দরকার, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি, বেছে বেছে নেতিবাচক সংবাদগুলোকে শুধু উঠিয়ে আনলে হবে না। এই সকল যে নেতিবাচক বিষয় বললেন, তার বিপরীতে পজিটিভ দিক কী কী হচ্ছে। গ্রামে ঘরে ঘরে বিদ্যুৎ গেছে, এই দেশে স্বপ্ন ছিল 18 কোটি মানুষের, দেশের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ। আমি স্বীকার করব টেকসই নয়, সমস্যা আছে, কিন্তু পৌঁছে গেছে। গ্রামে গ্রামে সুপেয় জল, পানি পান, টিউবওয়েল, ল্যাট্রিন, স্যানিটারি ল্যাট্রিন ভারতের তুলনায়, নেপালের তুলনায়, পাকিস্তানের তুলনায় ওয়ে হায়ার। লিটারেসি রেট ভারতের তুলনায়, পাকিস্তানের তুলনায় ওয়ে হায়ার। আবার অনেক কিছু তো ডাক্তার জাহেদ যেমনটা বললেন, নেপালের চেয়ে অবস্থা খারাপ। ওই যে লসগুলোর কথা আপনি বললেন, এত ধার করছি, এত বুকে টাকা দিচ্ছি, এরগুলো আমরা বিনিয়োগ করছি, ধার করে এনে আমরা বিনিয়োগ করছি বিদ্যুৎ খাতে, ট্রানজিশনে, ইয়েতে বা ইত্যাদি। এর ফলটা পাচ্ছে জনগণ। কমিউনিটি ক্লিনিকে আমাদের মা বোনেরা গ্রামে বসে চিকিৎসা সেবা পাচ্ছে, যেটা আমাদের পূর্বপুরুষরা চিন্তা করেন নাই। সকল গ্রামে আমরা এখন গাড়ি নিয়ে, মোটর বাইক নিয়ে প্রায় 90% গ্রামে যেতে পারছি, আগে চিন্তাও ছিল না এগুলো। তো এই যে ইতিবাচক দিকগুলো, এইগুলো তুলে ধরে আপনি মাপযোগ করে দেখেন, আজকের বাঙালি, বাংলাদেশের বাঙালি অতীতের যে কোনো সময়ের বাঙালির তুলনায় বেটার আছে, এটা আমি বলতে পারি। গবেষক না হয় আমি দেখছি চর্মচক্ষে। আমি গ্রামে বড় হয়েছি, গ্রামীণ এলাকাকে প্রতিনিধিত্ব করি। আমি গ্রামে যাই প্রতি মাসে। আমার প্রতিবেশী যারা ছিল জন্মকালীন, এখনও আছে, তাদের জীবনযাত্রা মানকে আমি ধরে সারা দেশকে যে ট্রান্সপোর্ট করে বিবেচনা করতে পারি। গ্রামে যাই, বাজারে যাই, ডেফিনেটলি পূর্বের তুলনায় আমরা বেটার আছি। হ্যাঁ, বৈষম্য বেড়েছে। যে অতি দরিদ্র ছিল সে একটু সামান্য বেড়েছে, উপোস থাকতো, উপোস থাকছে না, কিন্তু যার হাতে 1000 টাকা ছিল সে 1 লাখ কামিয়েছে। জি, আমি বরঞ্চ আরেকটা প্রশ্ন করে বিষয়টা একটু বুঝতে চাই। আপনি বলেছেন ঋণ নিচ্ছি আমরা বিভিন্ন জায়গায়, সেটা বিনিয়োগ করছি। IMF এর কাছ থেকে তো $4.5 বিলিয়ন ঋণ নিচ্ছি। চীনের কাছ থেকেও নাকি আমরা 500 কোটি ডলারের সমপরিমাণ ঋণ নেওয়ার চেষ্টা করছি। চীনের ঋণ নেওয়ার বিষয়ে দ্য ডিপ্লোম্যাট ম্যাগাজিনে 9 মে প্রকাশিত এক লেখায় যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ বলেছেন, বিদেশি রিজার্ভ কমে যাওয়া, জিডিপি প্রবৃদ্ধি নিম্নগতি এবং উচ্চ মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে সরকার ঋণ পেতে দৌড়াচ্ছে বলে মনে হচ্ছে। ঋণের বাধ্যবাধকতা মেটানোর জন্য অর্থের প্রয়োজন। তার মতে এই বাধ্যবাধকতা মেটাতে সরকার আরও বেশি করে ঋণের আশ্রয় নিচ্ছে, আর এভাবে দেশের ভবিষ্যৎ বন্ধক রেখে হয়তো একটি দুষ্টচক্র তৈরি হচ্ছে। তিনি বলেছেন, এমন অভিযোগ রয়েছে যে চীনা ঋণের ব্যবহার কঠোরভাবে যাচাইয়ের অনুপস্থিতি দুর্নীতিকে উৎসাহিত করে। গবেষণায় দেখা গেছে চীনা ঋণ রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহারের পাশাপাশি জবাবদিহিতা হ্রাস করার প্রবণতাও রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ল্যাব এই ডাটা এর পরিসংখ্যানের উপর ভিত্তি করে অ্যান্ডিয়ার্স কার্ন, বার্নহার্ড রেইন্সবার্গ এবং প্যাট্রিক ইশিয়া 2022 সালের এক গবেষণায় দেখিয়েছেন যে একই সাথে চীন ঋণ গ্রহণ এবং IMF প্রোগ্রাম
প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়া সুশাসনের জন্য অত্যন্ত সমস্যাযুক্ত এবং তাতে দুর্নীতিগ্রস্ত নেতারা উৎসাহিত হয়। বাংলাদেশ সরকার IMF ও চীনের কাছ থেকে একই সাথে ঋণ নিচ্ছে এবং বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। এসব প্রকল্পের দীর্ঘমেয়াদ বাড়তি খরচের খবরও গণমাধ্যমে আসছে। চীনের ঋণের প্রতি উৎসাহের কারণগুলোর মাঝে কি দুর্নীতিগ্রস্ত নেতাদের উৎসাহ কোনোভাবে জড়িত কিনা আপনার জানার কথা একটু বলবেন কাইন্ডলি, 2 মিনিটের সময়। ধন্যবাদ। প্রফেসর আলী রিয়াজ একজন একাডেমিক মানুষ, জি, উনি লেখেন, তার লেখা বহুদিন যাবত আমি পড়ছি। ওই বিচারে বলছি বিষয়টা অত্যন্ত জরুরি, কিন্তু তার দৃষ্টিভঙ্গিটা পপুলিস্ট বাংলা কি বলবো, জনতুষ্টিমূলক। তিনি ভালো করে জানেন বাংলাদেশের বর্তমানে একটি গোষ্ঠী আছে যারা বাংলাদেশের যে পরিবর্তনটা হচ্ছে বস্তুগতভাবে তারা ডিফিটেড, তারা পারে নাই, তারা পারছে না। একটা গোষ্ঠী এখানে আছে যারা গ্রামে শহরে বসবাস করে, গ্রামের দিকে পা বাড়ায় না, সাভারের পশ্চিমে যায় না। এই গোষ্ঠীটা একটা 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 বিকৃত পরিবেশ সৃষ্টি করেছে নানা তথ্যের ব্যাপারে। এবং আমি সরি টু সে উইথ ডিউ অ্যাপোলজিস টু প্রফেসর আলী রিয়াজ, এইগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা পপুলিস্ট, আর কিছুই না। উনি জানে, উনি বলুক, ইলিনয় ইউনিভার্সিটি আছে, উনি যখন গেছিল প্রথম ওই দেশে, উনার নিজের গ্রামে বা নিজের শহরে বা পাড়ায় কি বাংলাদেশ দেখে গিয়েছিল, এখন উনি কী দেখছে এটা উনি বলুক, প্রফেসর আলী রিয়াজ বলুক। উনি বোধহয় শান্তিনগরের কোন দিকে থাকতো, যদি আমি রাইট হই। সেই শান্তিনগর, সেই সিদ্ধেশ্বরী এখন কোথায় তখন কোথায় ছিল, আই উড আস্ক দিস কোয়েশ্চন। ব্যাপারটা হলো আমি কোনো গবেষক নই, প্রফেসর নই, আমি চর্মচক্ষে যা দেখছি গ্রামের লোকের সঙ্গে বসবাস করে, এই যে মূল্যস্ফীতি নিয়ে কথাবার্তা হচ্ছে, অনেক কিছু পরে বলবো যদি আপনি জিজ্ঞেস করেন। এইগুলো খুব বেশি সময় নেই, আপনাকে শেষ করতে হবে, আর হয়তো 30 সেকেন্ড দিতে পারবো। না, দরকার নেই। মূল্যস্ফীতির বিষয়টাও আপনি আমি যেভাবে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করি ঢাকায়, ইট ইজ নট দ্যাট ইন দ্য ভিলেজ। মানুষ চায় আরো উন্নয়ন, আরো সড়ক, আরো পানির কল, আরো বিদ্যুৎ। গো টু হেল, একটা কথা প্লিজ, কোট অ্যান্ড কোট। বুঝতে পেরেছি। আমার স্টাইল, আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমার সুন্দর বাংলা বলা, রবীন্দ্রসঙ্গীত গাওয়া, বিভিন্ন বৈশাখী মেলা করা ইত্যাদি, গুড, আই সাপোর্ট ইট। কিন্তু মানুষের এখন পর্যন্ত পেটের ভাত, সড়ক, সেতু, রাস্তাঘাট, এই জিনিসটাকে একটু বোঝার দরকার আছে। জি, এবং সেটাই আপনারা পূরণ করছেন বলে আপনারা মনে করছেন। জি, ডাক্তার জাহেদ, খুব অল্প সময় আমাকে বলবেন, 3 মাস পর সরকারের টাকা ফুরিয়ে যাবে, চালও আমদানি করতে পারবে না বলে মন্তব্য করেছেন আপনার দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন দেশে রিজার্ভ যা রয়েছে তা দিয়ে বিদ্যুতের বকেয়া ও বিদেশি ঋণ পরিশোধ করলে অবশিষ্ট কিছু থাকবে না। আপনারা আন্দোলন করে সরকার পতন করতে পারেননি, এখন তাহলে অপেক্ষা করছেন যে টাকা ফুরিয়ে যাবে আর সরকার পতন হবে আর তখন আপনারা ক্ষমতায় আসবেন। মানে এই সরকার টিকবে না, দেউলিয়া হয়ে যাবে, দেশ শ্রীলঙ্কা হয়ে গেছে, এমন বক্তব্য গত কয়েক বছর ধরে আপনারা দিচ্ছেন। সরকার দেউলিয়াও হয়নি, শ্রীলঙ্কাও হয়নি। 1 মিনিটে বলেন এসব কথা কেন বলেন? খুব দ্রুত আমার একটা কথা বলতেই হবে। মিস্টার মান্নান বলছেন যে পেটের ভাত চাই, আবার একটু ডেটা। আমি তো গ্রামটামে যাই না, আমি বরং সরকারের ডেটাই, রাষ্ট্রীয় ডেটা। গ্রামে না গেলে আসলে কিভাবে রাজনীতি হয়? কারণ গ্রামে গেলে যে জিনিসটা হয়, আবারও বলছি, বিবিএস চুরি করে, তারপর চুরি করা ডেটা দেই। কিছুদিন আগে তাদের যে ডেটা বেরিয়েছে তাতে বলছে 26% অফ দ্য পিপল এই দেশের খাবার কেনার জন্য ঋণ করে। 26%, আই রিপিট। একটা সংখ্যা তারা বলেছে, 34 লক্ষ মানুষ যখন খাচ্ছে কোনো এক বেলার ভাত, সে জানে না পরের বেলার ভাত পাবে কিনা। সংখ্যাটা 34 লক্ষ। এর সাথে আপনি যোগ করে নিন। আর এই যে ইকোনমি বড় হচ্ছে বারবার, আমি আবার একটু ডেটা দিই। 91 সালে যে বিএনপি সরকার ছিল, সে 96 সালে চলে যাওয়ার সময় বাংলাদেশের জিডিপির আকার ছিল $46 বিলিয়ন। আওয়ামী লীগ যখন 2001 সালে ক্ষমতা থেকে যায়, পরের সরকারটা, তার ছিল $52 বিলিয়ন। ওটার চেয়ে একটু বেড়েছে। এরপর আবার বিএনপির যে সরকারটা 1/6, সেটা $72 বিলিয়ন। বাংলাদেশ গ্র্যাজুয়ালি বেড়েছে। এটা বারবার এটাই বলার চেষ্টা করছি, আপনি এখন এই মুহূর্তে ক্ষমতায় আছেন এবং আপনি 17 বছর 15 বছর ধরে ক্ষমতায়। আর একটু সময় দিতে পারবো না। জি, এক লাইনে কি কিছু বলতে চান? আপনি তো আসলে সময় দিচ্ছেন না, তাহলে প্লিজ এম এ মান্নান এমপি 30 সেকেন্ডে প্লিজ বলবেন। আমি অলরেডি 17 বছর ক্ষমতায় আছি মনে হচ্ছে আমরা গায়ের জুড়ে, আমরা গায়ের জুড়ে ক্ষমতায় নই। 4টা নির্বাচন করে এইবারে, এর আগেরটা বাদ দিলাম, আমরা নির্বাচিত হয়ে ক্ষমতায় আছি। এইটা লিগেল, মোরালি লিগেল, ডিজুরে আইনগত লিগেল এবং সারা বিশ্বের কাছে স্বীকৃত। কার কোন জ্বালা যদি হয় এতে, তার নিজের জ্বালা, এই জ্বালা আমরা মেটাতে পারবো না। ধন্যবাদ। রাজনীতির আলোচনা চলবে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আগামী বৃহস্পতিবার দেখা হবে, সাথেই থাকবেন।